আপনি শুনছেন সাহিত্য এফএম, কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনি স্বাগত। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল। তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সবকিছুই যখন স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। গত ৩টি সপ্তাহে আপনারা শুনেছেন অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ৩টি গা ছমছমে ভূতের গল্প। এই সপ্তাহেও আমরা নিয়ে এসেছি তাঁর লেখা আরও একটা শিহরণ জাগানো কাহিনী। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গঙ্গাধরের বিপদ গল্পের ছায়া অবলম্বনে আতঙ্কের রাত। অনেকদিন আগেকার কথা, কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলা, চাঁপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপর। কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না, নানা রকম অসুখে ভুগত প্রায়ই। তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দুপুরবেলা দোকানে বসে থেলো হুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল। কি যে হবে, দোকান ঘরের ভাড়া 2 মাসের বাকি, মহাজনের দেনা ঘাড়ে। আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গেছে। কি যে বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম খোদাদাদ খাঁ, পেশোয়ারি মুসলমান, মেটেবুরুজে থাকে। আরে তাই তো, খোদাদাত খায়ের কথা তো ভুলেই গেছিলাম। তার কাছে কিন্তু সে কি টাকা দেবে? এককালে লেনদেন তো ছিল তার সঙ্গে, যতবার টাকা নিয়েছি শোধও করে দিয়েছি। কিন্তু তার সুদের হার বড় বেশি। দেখি কি করা যায়। ভেবেচিন্তে সে মেটেবুরুজেই রওনা হলো। সুদ বেশি হলে আর উপায় কি? আজ সন্ধ্যের মধ্যে টাকা না আনলেই নয়। এই রে, কোন গলিতে যেন বাড়িটা ছিল? বাঁ হাতেরটা কি? না, বিকেল হয়ে এলো, আর আমি এখনো সেই বাড়িখানাই খুঁজে পেলাম না। উফ, কি ভোগান্তি যে আছে কে জানে। সামনের চায়ের দোকানটা একবার জিজ্ঞেস করি। ও ভাই, খোদাদাত খাঁয়ের বাড়িটা কি এই গলিতে? হ্যাঁ বাবু, এই গলি, ওই লাল বাড়িটা। চাকর এসে দরজা খুলে গঙ্গাধরকে খোদাদাদ খাঁর ঘরে নিয়ে গেল। अरे सर जी, आइए आइए, বসেন, বলেন কি সেবা করতে পারি? এদিকে অনেক দিন আসা হয়নি। আপনার বাড়ি খুঁজতেই কত দেরি হয়ে গেল। উহ, তা খা সাহেব, কিছু টাকার বড় দরকার হয়ে পড়েছে। আজ কিছুটা টাকা না পেলেই নয়। জরুর জরুর, আপ সোচিয়ে মত, একটু ইন্তজার করেন। আপনার সঙ্গে কি আজকের কারবার? বসেন বসেন, সব ব্যবস্থা করে দিচ্ছি। খোদাদাদ খাঁ সব ব্যবস্থা করে দিলেও টাকা নিতে বেশ কিছুটা দেরি হয়ে গেল। গঙ্গাধর খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে, তাই বেশ হনহন করে হেঁটে আসছে। এমন সময় একজন লোক তাকে ডেকে বললে, अरे साहब साहब, इधर सुनिए तो जरा। अरे बाबू, सुनिए ना, सुनिए। সন্ধে হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালায় বেশ একটু অন্ধকার, স্থানটা নির্জন। তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলায়। সে যেন তারই অপেক্ষায় দাঁড়িয়েছিল। গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে হলো না এমন নয়। সে ভালো করে লোকটাকে দেখল। লোকটা
খুব লম্বা, মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে, তার মুখটা ভালো দেখা যাচ্ছে না। পরনে ঢিলে ইজের ও আলখাল্লা। সে একটু দূর থেকেই জিজ্ঞেস করল, আমাকে ডাকছেন? লোকটা গঙ্গাধরের কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিশিয়ে বললে, সাহাব, সস্তায় মাল কিনবেন? এ আবার কি বিপদ রে বাবা, চেনা নেই শোনা নেই। মানে কি মাল? কেন কিনবো? আমি তো আপনাকে চিনিও না। লোকটা চারিদিকে চেয়ে বললে, এখানে সব কথা হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসেন। গঙ্গাধর লোকটার পিছু পিছু গিয়ে দাঁড়ালো ঝুপসি গাছের তলায় এক জায়গায়। সেখানে অন্ধকার বেশ ঘন। গঙ্গাধরের কেমন একটা অস্বস্তি হতে লাগলো, অথচ সে যেন না এসেও পারল না। সেখানে গিয়ে লোকটা বললে, আরে সাহাব, চেনা শোনা দিয়ে কি হয়? আপনাকে দেখে আমার সহি আদমি মনে হলো, তাই আপনাকে ডাকলাম। জিনিসটা হলো কোকেন। খুব সস্তায় পাবেন সাহেব, ডিউটি ছুট মাল আছে, কোনো ভয় নেই আপনার, লুকিয়ে দেব। বলে কি লোকটা? গঙ্গাধর চমকে উঠল। ভালো লোকের পাল্লায় সে পড়েছে। বলো কি খাঁ সাহেব, আমি জীবনে ও ব্যবসা করিনি। ডিউটি ছুট কোকেন, ও ও যে সর্বনেশে জিনিস। না না, আমি ওসব কিনবো না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু টান আছে। সে অনুনয়ের সুরে বললে, সাহাব আপনি নিন, আপনার ভালো হবে, খুব কম দামে ছেড়ে দেব। আমার মুশকিল হচ্ছে কি জানেন, আমি মাল বিক্রির লোকই খুঁজে পাচ্ছি না। ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারি না, পুলিশের ভয়ও আছে। তারপর পুলিশ আমার পিছনে লাগুক আর কি। না না বাবা, আমি ওসবে নেই। আপনি আপনি রাজি হবেন না বাবু, আগে মাল দেখেন, পরে দাম দস্তুর হবে। মুশকিল হয়েছে কি, কেউ কথা বলছে না আমার সঙ্গে। হঠাৎ শহরে এত পুলিশের ভয় যে কেন হলো বাবু, তা বুঝি না। আগে যারা এ ব্যবসা করত তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না। কি যে হয়ে গেল। লোকটার গলার সুরে একটা অদ্ভুত টান ছিল। গঙ্গাধরের মন যেন ভিজে গেল সেই কথা শুনে। দেখো বাপু, তুমি এত করে বলছো তাই আমি যাব। শুনেছি কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়ে যায়, কিন্তু অন্য ভয়ও তো কম নেই। আরে বাবু, বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয়? তা বটে, চলো দেখাই যাক। বলেই হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা তার সামনে আর নেই। আরে, এই তো দাঁড়িয়ে ছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শোনে এই ভয় বেশি জোরে ডাকতেও পারলে না। চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে, কোথায় গিয়া খাঁ সাহেব? ও খাঁ সাহেব! কিছুক্ষণ এদিক ওদিক চাওয়ার পর আবার সামনে তাকাতেই দেখল দীর্ঘাকৃতি আলখাল্লা পরা খাঁ সাহেব দাঁড়িয়ে রয়েছে। আমি তো এখানেই আছি বাবু, আপনার চোখের সামনে। আশ্চর্য, এই দেখলাম নেই, আবার দেখি সামনে। অন্ধকারে চোখে ধাঁধা লাগছে নিশ্চয়ই। জলদি চলো, আমাকে অনেক দূর ফিরে জানে হোগা। গঙ্গাধরের মনে হলো লোকটা কি যেন একটা লুকোবার জন্যে প্রাণপণে চেষ্টা করছে। হ্যাঁ বাবু, আমার সঙ্গে আসেন, মাল দেখিয়ে নিবেন। দুজনে কাটিগঙ্গার ধার ধরে অনেক দূর গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে খুব বেশি লোকজন থাকতো না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভড় ও নৌকো নদীর কাদার ওপর পড়ে আছে। এখানে ওখানে দু একটা করাতের কারখানা, তাও বেশ দূরে দূরে। জলের ধারে নোনা চাঁদা কাটার বন। পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব গঙ্গাধরের দিকে তাকিয়ে একটা অদ্ভুত প্রশ্ন করল, বাবু, তুমি আমায় দেখতে পাচ্ছ তো? কেন পাবো না? এখনো অত বয়স হয়নি যে এই সন্ধেবেলাতে এই চোখে ঠাউর হবে না। লোকটা এই কথার কোনো উত্তর না দিয়ে চলতে থাকলো।
তা তোমার ডেরাখানা ঠিক কোথায় খাঁ সাহেব? এই কথা শুনে লোকটা পেছনে ফিরে সন্দিগ্ধভাবে বলল, কেন? তাতে তোমার কি দরকার? শোনো বাবু, যদি পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো তবে ভালো হবে না। কিন্তু আমি মাল দিব, তুমি টাকা দিবে, তারপর তুমি তোমার মতো চলিয়ে যাবে। আমার ডেরার খোঁজে তোমার কি? লোকটার চোখের চাউনি ভারী অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করল। খুব ভালো দেখা যায় না, কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। সে মনে মনে ভাবল, না না না, সঙ্গে অনেকটা টাকা রয়েছে। এই অবস্থায় একজন সম্পূর্ণ অচেনা লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে আমি এত দূর এসে পড়েছি। লোভে মানুষের জ্ঞান থাকে না। উফ, ছি ছি, আমার আগেই ভেবে দেখা উচিত ছিল। কিন্তু যখন এসেইছি তখন আর কোনো উপায় নেই। আমি যে ভয় পেয়েছি এটা না দেখানোই ভালো। দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না। ছুরি বার করে বসলে তখন মুশকিল হবে। কিছু বলছেন নাকি বাবু? ইয়ে মানে হ্যাঁ মানে মানে বলছি, আর কত দূর খাঁ সাহেব? আমায় আবার ফিরতে হবে। এসে গেছি। চলেন চলেন, পা চালিয়ে চলেন। আরও বেশ কিছুটা দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর দেখা গেল। গুদাম ঘরের দরজা থেকে একটু তফাতে একটা গাছের গুঁড়ি পড়ে আছে। সেটা দেখিয়ে লোকটা বলল, আপনি এইখানে বসে একটু অপেক্ষা করেন, আমি এক্ষুনি আসছি। গঙ্গাধর দেখল গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার জঙ্গল। ধারে কাছে কোথাও লোকজনের সাড়া শব্দ নেই। বাবা, জায়গা বটে একটা। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদামঘরটা পুরনো এবং যেন অনেক কাল ব্যবহার হয় না, এমনি পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায়, মাঝে মাঝে চালের খোলা উড়ে গিয়েছে। সামনের দরজাটা উই ধরা, ভেঙে পড়ার হাল। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধে? এরকম জায়গায় একা মানুষে আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? গঙ্গাধর কলকাতায় আজ নতুন নয়, সে ঝুনো ব্যবসাদার, আসতো না কখনোই। কিন্তু ওই লোকটির কথার সুরে কি যেন জাদু আছে, গঙ্গাধরকে যেন টেনে এনেছে। সাধ্য ছিল না এড়িয়ে যাওয়ার। হা ভগবান, কি জানি লোভ করতে গিয়ে কার পাল্লায় পড়লাম। এখন কোনো বিপদ না হলেই বাঁচি। এমন সময় হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারে মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরোলো। কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না। পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি। এই যে বাবু, আসেন, এদিকে আসেন। চলো চলো। খাঁ সাহেব দরজা খুলে গুদাম ঘরে ঢুকল। ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক ঢিপ ঢিপ করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে। নির্ঘাত সেই ফন্দিতে এতদূর ভুলিয়ে এনেছে। লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে, খোঁজ রেখেছিল। কে জানে খোদাদাদ খাঁয়ের দলের লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একবার সে ভাবল দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ। এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকল। আশ্চর্য, গুদামের দিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামের প্রায় সবটাই সেই অস্পষ্ট অন্ধকারে দেখা যাচ্ছে। এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া আর কোথাও কিছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা বাজে ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে। মেঝেটা কেমন স্যাঁতস্যাঁতে। বোঝা যায় কতকালের মধ্যে মানুষের পা পড়েনি। হঠাৎ তার খেয়াল হয় লোকটা সামনে নেই। এদিক ওদিক তাকিয়ে সে ডাকলো, আবার কোথায় গেল লোকটা? খাঁ সাহেব, ও খাঁ সাহেব, আরে এই লোকটা থেকে থেকে যায় কোথায় রে বাবা? মিনিট দুই কাটল, কেউ কোথাও নেই। শুধু গঙ্গাধর একলা দাঁড়িয়ে। আবার সেই ভয়টা এসে জমছে যেন। বুকের রক্ত যেন হিম হয়ে যাচ্ছে। এ কিরকম ভয়? আর এই গুদাম ঘরটার মধ্যে
কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট দুই এইভাবে কাটার পরেই গঙ্গাধর দেখল খাঁ সাহেব সামনেই আধো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে। গঙ্গাধর কিছু বলার আগেই হঠাৎ একটা অদ্ভুত কথা বলল খাঁ সাহেব। তুমি কালা নাকি? এতক্ষণ ধরে কথা বলছি, শুনতে পাচ্ছ না? কথার উত্তর দিচ্ছ না কেন? কোকেন যে জায়গায় আছে বললাম, তা দেখতে পেয়েছ? সাবলের চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো, হা করে দাঁড়িয়ে রয়েছ কেন? বারে, এত কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে বোকার মতো চেয়ে বলল, তুমি কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই? কোথায় শাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সামনে দাঁড়ানো খাঁ সাহেবের মুখের দিকে চাইল। সঙ্গে সঙ্গে তার মনে হলো তার সারা দেহ যেন পাথর হয়ে গেছে। তার বিস্ফারিত দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত পা, সারা শরীরটা যেন ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। সব সব যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আর খাঁ সাহেব বিকৃত মুখে প্রাণপণে যেন প্রবল মনের জোরে তার গুঁড়ো হয়ে যাওয়া শরীরকে যথাস্থানে ধরে রাখবার চেষ্টা করছে, কিন্তু কিন্তু পারছে না। সব সব ভেঙে গেল, ঘুরিয়ে মিলিয়ে গেল অন্ধকারের বুকে। হঠাৎ কোথা থেকে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো। তারপর সব চুপ। আর তো চিৎকার করে গঙ্গাধর গুদাম ঘরে স্যাঁতস্যাঁতে মেঝের ওপর অজ্ঞান হয়ে পড়ে গেল। একটা দেশি ভড় কাছে কোথাও বাঁধা ছিল। তার মাঝিরা চিৎকার শুনে খোঁজ করতে এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাদের ভড়ে নিয়ে যায়। জ্ঞান ফেরার পরে তারাই তাকে বাড়ি পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা সব ঠিক ছিল, একটি পয়সাও খোয়া যায়নি। তবে শরীর সেরে উঠতে সময় নিয়েছিল। অনেক দিন পর্যন্ত সে একা একা অন্ধকারে থাকতে পারত না। এর মাস দুই পরে মেটিয়া বুরুজে খোদাদাদ খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বলল। খোদাদাদ খাঁ সব কথা শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, সাজি, ও হলো আমির খাঁ। চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ প্রায় 15 সাল আগেকার কথা। রমজান মাসে বেশ কিছু মাল সে হাতে পায়। তক্তা ঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল। সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে ষড় ছিল। মাল যে সে কোথায় রাখতো তা কেউ জানে না। সেই মাসেরই মাঝামাঝি সে খুন হয়। কে যে তাকে কেন খুন করলো তা জানা যায়নি, কেউ ধরাও পড়েনি। তবে আমির খাঁর দলের লোকই যে তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্যে। মুক্তি পায়নি সাব। ওর পুরানা কোকেনের বাক্স হয়েছে দোজাখের বোঝা। সাব, সেই গুদাম ঘরটা কোথায় তুমি কি দেখাতে পারবে? সেই গুদাম ঘর? না, সেদিন অন্ধকারে কোথা দিয়ে যে সেখানে গিয়েছিলাম তার মনে নেই। তাছাড়া সত্যি কথা বলতে কি খাঁ সাহেব, মনে থাকলেও আমি যেতাম না। আচ্ছা, আজ তাহলে উঠি। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁর মুখের সেই হতাশ ও অমানুষিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা। সেই বেচারা কি এতদিনেও বোঝেনি যে সে মারা গিয়েছে? হায় ভগবান, তার আত্মাকে শান্তি দিন। শুনলেন আতঙ্কের রাত। মূল কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ
অরুণিতা। গল্পের সূত্রধার আমি, অলিভিয়া পোদ্দার। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন গঙ্গাধর ও আমির খাঁ, নীলাশিস বসু। গল্পের কথক খোদাদত খাঁ ও দোকানি সৌরভ রায়। শব্দগ্রহণ, সম্পাদনা ও মিউজিক সৌরীশ ভট্টাচার্য। পোস্টার ডিজাইন ড্রিম নাইট প্রোডাকশন। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সৌরভ। আগামী সপ্তাহে আমরা আসছি অন্য গল্প নিয়ে। ভালো থাকুন। নমস্কার।